তিনটে টপিকস মানে বুঝতেই পারছো লেন্দি একটা জায়গা, বিশেষ করে লেন্দি কোথায় কোন সেন্সে। CC3 ওই পরীক্ষাটা যেদিন হবে রাত্রিবেলা মুড অফ থাকবে, কারণ জানা কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে না। তারপরে যেহেতু মুড অফ আছে সেই কারণে পরের যে ক্লাসটা হবে, পরের যেটা হবে মানে গ্রুপ থিওরি CC4, সেটা তোমার কোশ্চেন সহজ হবে, কিন্তু আগের দিন যেহেতু তুমি পড়তে পারোনি সেই কারণে তোমার গ্রুপ থিওরির পরীক্ষাটাও খারাপ হবে। এটা ফ্যাক্ট, আমি ফ্যাক্ট বলছি শুধু। লাস্ট হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, তো ওর মধ্যে এলপিপি। এবার এলপিপিটা তুমি কতটা নামাতে পারছো সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার কতটা প্র্যাকটিস আছে, কারণ এলপিপিতে আনকমন কোশ্চেন আসতে পারে না। তাহলে কতটা প্র্যাকটিস আছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। আমি শুধু একটা কথা বলার জন্যই আজকে ক্লাসটা করছি, সেটা হচ্ছে সিকোয়েন্স সিরিজ যে জায়গাগুলো আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করো। আমি মোটামুটি সলভও করেছি, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যথেষ্ট নয়, বাট থিওরিগুলো খুব সহজ, থিওরিগুলো যথেষ্ট। গ্রুপ থিওরির প্রথম দিন একটা প্রিভিয়াস ইয়ারের একটা এমসিকিউর একটা ভিডিও লেকচার করেছিলাম। সেই ভিডিও লেকচারটাতে দেখবে যে থিওরি মেনশন করেছিলাম যে এই থিওরিগুলো আসার একটা চান্স আছে। তো ওই থিওরিগুলো করো আর কিছু অঙ্ক ঠিকঠাক করে নেবে। গ্রুপ থিওরি যেহেতু 35 নম্বর আছে, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেহেতু 45 আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থেকে কিন্তু বেশি কোশ্চিন আসবে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কি কোশ্চিন আসবে সেটা তোমরা ফিল করছো, নিশ্চয়ই বুঝতেও পেরে গেছো। প্রথম দিকের এক্সাক্টনেস থেকে কোশ্চিন পাচ্ছ, মানে প্রথম দিকের যে কোশ্চিনগুলো ছিল যেগুলো এক্সাক্ট হবে কিনা সেগুলো চেক করার জন্য, অর্থাৎ ডাইরেক্ট নিয়মে MDX প্লাস NDY ডাইরেক্ট নিয়মে কিছু অঙ্ক তুমি পেয়ে যাবে। আর 2 নম্বরে যেটা এক্সাক্ট হচ্ছে না, এক্সাক্ট যদি হয়ে যেত খুবই ভালো, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, কিন্তু এক্সাক্ট যদি না হয় তাহলে তার কিছু একটা মাইনাস করার পর তার সঙ্গে যদি n দিয়ে ভাগ করো তাহলে ফাংশন অফ x হবে, তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে, ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e⁻ইন্টিগ্রেশন ফাংশন অফ x dx। এই প্যাটার্নের অঙ্ক আসবে। আর 3 নম্বর হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই একটা প্রবলেম আসবেই, যেটা বার্নলি ফর্মটা আসতে পারে। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে একটু তৈরি করে নেবে, যেগুলো পড়ানো হয়েছে তার মধ্যেই আসবে। লাস্ট একটা কোশ্চিন যেটা ইগনোর করবেন না, সবাইকে বলছি, সেটা হচ্ছে x⁻h y⁻k ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, সেই ধরনের জায়গাটা ইগনোর করো না। এটা কিন্তু আমি করিয়েছি, দেখবে শর্ট কোশ্চিন করার সময় বলেছিলাম যে কি করে h আর k খুব সহজে বের করা যায়। তো এই অঙ্কটাকে ইগনোর করবেন না। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাঁচাবে, আবার ওটাই তোমাকে ডুবিয়ে দিতে পারে। কেন ওটা ডুবিয়ে দিতে পারে তার উত্তর হচ্ছে যে তুমি অর্ধেক ইনকমপ্লিট অঙ্ক করছো, মানে করছো লাস্টে গিয়ে মেলাতে পারছো না, সো এটা ডুবিয়ে দেওয়ার মতো একটা সাবজেক্ট, কিন্তু যারা প্র্যাকটিস করেছো তারা বেঁচে যাবে। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রিলেটেড অঙ্ক আসবে, প্রত্যেকটার মার্ক করছি একটা করে অঙ্ক আসবে। তারপরে চলে আসো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন, যেটা ক্লেরোস ফর্ম দিয়ে যে অঙ্কগুলো ছিল, সলভেবল ফর p, সলভেবল ফর x, সলভেবল ফর হচ্ছে y। আর তো ওই প্যাটার্নের অঙ্কগুলো ক্লেরোস ফর্ম যদি আসে তাহলে তো বেঁচেই গেলে, ওটা তো আর কোনো সমস্যাই নেই। p এর মান c, সেটাই হচ্ছে সলিউশন। তো ক্লেরোস ফর্মের অঙ্ক নিয়ে আমাদের কোনো চাপ নেই, ক্লেরোস ফর্ম আসলে সঙ্গে সঙ্গে আমরা বলে দিতে পারবো যে কি হবে। ক্লেরোস ফর্মের অঙ্কে তো থাকছে সিঙ্গুলার সলিউশনের অঙ্ক, ইফ এক্সিস্ট, সিঙ্গুলার সলিউশন নাও থাকতে পারে। তাহলে এই প্যাটার্নে একটা অঙ্ক আসবেই, প্রতি বছর আসে, কিন্তু এমন কিছু অঙ্ক তুমি পাবে হয়তো দেখা গেলো x² এর মান u, y² এর মান v, এটা করে নেওয়ার পর তারপরে সে ক্লেরোস ফর্ম হতে পারে, বা x+y এর মান u আর xy এর মান v, এটা পুট করার পর হয়তো ক্লেরোস ফর্ম হচ্ছে। তার মানে এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন তো অবশ্যই সলভ করবে। এই গেল। আর চলে আসো 6 নম্বরে যে কোশ্চিন, সেটা হচ্ছে ডি অপারেটরের কোশ্চিন আসবেই। মানে y বের করার জন্য yc প্লাস yc বের করার জন্য 2 নাম্বার, yp বের করার জন্য 2 নাম্বার, আর 1 হচ্ছে তুমি পুরো জেনারেল সলিউশন বের করার জন্য। ডি অপারেটরের একটা প্রবলেম তুমি শিওর থেকেও পাবে,
ডি অপারেটর প্রবলেমগুলো দেখে বুঝতে পারবে এগুলো করা যাবে কিনা। মেথড অফ আনডিটারমিনেন্ট কোএফিসিয়েন্ট, মেথড অফ আনডিটারমিনেন্ট কঠিন আছে, যথেষ্ট কঠিন আছে, এমন নয় যে একদম দারুণ চ্যাপ্টার খুব সহজ আর একদম দারুণভাবে পেয়ে যাবে তা নয়। তো মেথড অফ আনডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের যে প্রবলেমগুলো আছে সেখানেও কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা এমন টাইপের থাকে, কারণ ওয়াইসি বের করার জন্য একটা নাম্বার দেবে আর পরেরটার জন্য এক নাম্বার দেবে, তারপরের নাম্বার দেবে। অর্থাৎ মেথড অফ আনডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের অঙ্ক করলে তুমি পার্ট মার্ক পাবে। যদি ওয়াইপি বের করতে না পারো তো ওয়াইসি বের করার জন্য, কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য নাম্বার দেবে। আর এটা আসবেই আসবে, একটা কোশ্চিন তো এখান থেকে আসছেই। আর যেটা আসবে মেথড অফ আনডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের পরে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোন কোশ্চিনটা আসবে বুঝতে পারছো নিশ্চয়ই, যে এক্স কিউব তারপরে ধরো d3y dx3 প্লাস এরকম টাইপের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আসবে, যেটা x সমান সমান e টু দি পাওয়ার t ধরলে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ডি অপারেটর অঙ্ক হচ্ছে। এটা একটা কোশ্চেন একদম শিওর থেকেও এটা আসবে। ওয়ান্স কাইন্ড বের করার একটা প্রবলেম আসবে। 9 নম্বর যে প্রবলেমটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার। এইটা সহজ, ভেরিয়েশন অফ প্যারামিটারের চ্যাপ্টার অঙ্কটা পরিচিত প্রবলেম দিয়ে দেবে, পরিচিত প্রবলেম দিয়ে দিলে তোমরা বেঁচে যাবে। ভেরিয়েশন অফ প্যারামিটারের একটা প্রবলেম দেবেই। তারপরে 10 নম্বরে হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা কোশ্চিন তোমরা পাবে। সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা কোশ্চিন, অর্থাৎ কোন কোশ্চিনগুলো যেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলে দেওয়া আছে দিয়ে তোমাকে বাকি সলিউশনটা বের করতে বলছে, এই প্যাটার্নের একটা কোশ্চিন পাবে। কিন্তু এখানে 9, 10, 11 নম্বর হচ্ছে এইখানে দেখবে যে চেঞ্জিং অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা দেখবে লাস্ট লেকচারগুলোতে আমরা কিন্তু করেছিলাম। চেঞ্জিং অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমরা খেয়াল করবে, সবার মনে আছে নিশ্চয়ই, লাস্ট লেকচারটাতে দেখবে এটা করেছিলাম, লাস্ট লেকচারে করেছিলাম। সো যদি এখনো না দেখে থাকো একবার দেখে নিও, দেখলেই বুঝতে পারবে এটা দারুণ সুন্দর। আই এর মান বের করতে হয় আর পি কিউ বের করলে ডাইরেক্ট ভ্যালুগুলো বের করা যায়। চেঞ্জিং অফ দিস ওয়ান এটা আসবেই আসবে। 12 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুব আসতো এই চ্যাপ্টারটা, হয়তো পুরো সলভ করতে বলবে না, হয়তো বলবে ফার্স্ট ইন্টিগ্রাল বের করো, তার মানে প্রথমটা বের করতে বলেছে, দ্বিতীয়টা নাও করতে পারে। তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো প্র্যাকটিস করে নাও। কয়েকটা অঙ্ক আছে, একটা করে অঙ্ক অন্তত দেখে দেখে যাবে। লাস্ট হচ্ছে সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই প্যাটার্নের একটা প্রবলেম আসার চান্স আছে, যে হয়তো বললো dx dt প্লাস x প্লাস 3y সমান 0, আরেকটা হচ্ছে dy dt প্লাস ধরো 3x প্লাস 5y সমান 0, বা ওইদিকে e টু দি পাওয়ার t ও থাকতে পারে। এই প্যাটার্নের একটা সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক আসবে, যেটা লাস্ট ক্লাসে আমরা করেছিলাম। দিলে মোটামুটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 45 মার্কস থাকার জন্য আমি একটু চাপে আছি, কারণ অতিরিক্ত মার্কস মানে অতিরিক্ত প্রবলেম। তুমি কোনো একটা অঙ্ক গিয়ে দেখবে যে আটকে গেছো, প্রথম প্রবলেমটাই আটকে গেছো, ব্যাস একদম ইগোতে চলে এসে আর কোনো কিছুই অ্যান্সার করছে না, হতে পারে। ওই জন্য কোনো একটা প্রবলেম যদি আটকে যায়, যদি দেখো যে না একটু টাইমটা নিয়ে নিচ্ছে, ইগনোর করো, সঙ্গে সঙ্গে ইগনোর করে তারপর অন্য একটা অঙ্ক করো। তোমাকে একদম ইগোতে আনার কোনো দরকার নেই যে এই অঙ্কটা আমাকে পারতেই হবে, এটাই আমি আজকে করে যাব, আর কোনো অঙ্ক করার দরকার নেই, এটা কেন পারবো না, এরকম যেন ইগো না আসে। তারপরে তুমি কোনো একটা অঙ্ক আটকে যাচ্ছে, হঠাৎ করে পাচ্ছ না, পরেরটা দেখো যেটা হুবহু পেয়ে যাবে, যেটা মনে হবে যে না এটা আমি অনেকবার প্র্যাকটিস করেছি, এটা আমি পারবোই। বা কোশ্চিন অ্যাট এ গ্লান্স দেখার পর কোনো না কোনো কোশ্চিন দেখবে তুমি আটকাবে না, বা কোনো না কোনো কোশ্চিন দেখবে তোমার অনেকবার প্র্যাকটিস করা হয়েছে, তুমি বুঝতে পারছো, সেই কোশ্চিনটা অন্তত আগে সলভ করো, তারপরে অন্য কিছু। অন্তত সেই কোশ্চিনটা আগে সলভ করো, তারপর অন্য কিছু। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু করার আগে আমি তোমাদেরকে সাজেস্ট করব গ্রুপ থিওরিটা আগে শুরু করো, যেগুলো পরিচিত কোশ্চিন সেইগুলো আগে শুরু করো, তারপরে বাকিটা করবে। কমন পাবে, কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন খুব প্র্যাকটিস না হলে ওই লাস্টের দিকে হোঁচট খায়। সেই জন্যই এই জায়গাটা আমি চেষ্টা করেছিলাম তোমাদের দারুণ করে বলার চেষ্টা করেছিলাম, প্রচুর ক্লাস করেছি। তো যাই হোক, ভালো প্র্যাকটিস করলে তবেই বেটার লাগবে। আর তোমাদের দেখবে
আমি আগের দিনও গ্রুপ থিওরি, এটা গেল তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সংক্রান্ত যত কথাবার্তা। আমি গ্রুপ থিওরির একটা জায়গা, ছোট্ট একটা জায়গা আমি বারবার বলেছিলাম যে অন্তত এই থিওরমগুলো তোমরা প্রুভ করো, বাকি কিছু করো আর না করো, গ্রুপ থিওরির থিওরমগুলো যেগুলো যেগুলো খুব দরকার সেইগুলো অন্তত করবে। তারপরে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, তার মধ্যে প্রিভিয়াস ইয়ারের দেখবে 21 সাল যেটা অনলাইনে পরীক্ষা হয়েছে বা তার আগের সালগুলো খুব ঘেটে দিয়েছে, মানে এত কঠিন কঠিন কোশ্চেন করেছে। আর তখন নাম্বারও বেশি ছিল, কারণ গ্রুপ থিওরি কি ছিল বলো তো, নর্মাল সাব গ্রুপ থেকে শুরু করে হোমোমরফিজম পুরোটাই 65 মার্কস অর্থাৎ 100 মার্কস পুরোটাই ছিল, ওই জন্য খুব ঘেটে দিয়েছিল। তো আমি আগের ক্লাসে যেটা তোমাদেরকে বলেছিলাম, অ্যাটলিস্ট এই থিওরিগুলো করবে, এই থিওরিগুলো অবশ্যই করবে, ঠিক আছে, এই থিওরিগুলো অবশ্যই করবে। সেই থিওরিগুলোর মধ্যে কি কি পড়ছে রে বাবা, একদম প্রথম থিওরি আসবে, যদি এই দুটোর মধ্যে একটা থিওরি হাই চান্স আছে আসার, এই দুটো থিওরি কি, কোয়াসি গ্রুপ তার সঙ্গে সেমি গ্রুপ হলে গ্রুপ হবে, এটা কি ক্যান্সেলেশন ল হলে গ্রুপ হবে, ক্যান্সেলেশন ল হলেই গ্রুপ হবে। আর এটা কি, এটা হচ্ছে তোমার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর সাবগ্রুপ, এটা হচ্ছে 1 স্টেপ টেস্ট, পরীক্ষার সময় 2 স্টেপ টেস্টটাও আসতে পারে। আর ইউনিয়নগুলো সাবগ্রুপ নাও হতে পারে, তার একটা কাউন্টার এক্সাম্পল, যদি ইউনিয়নটা সাবগ্রুপ হয় তাহলে আইদার দিস ওয়ান অর দিস ওয়ান, কে সাবসেট অফ দিস ওয়ান, এই একটা থিওরাম। ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপ ইজ এ সাবগ্রুপ, এটা পরীক্ষায় আসতে পারে। আরেকটা থিওরামও আছে, থিওরাম বলতে রেজাল্ট টাইপের, যে সেন্টার অফ এ গ্রুপ ইজ এ সাবগ্রুপ আর সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট ইজ এ সাবগ্রুপ, এই প্যাটার্নের অঙ্কগুলো সাবগ্রুপ চেক করা তো খুব সহজ, এটা একটা দেবে। আর এই থিওরামটা পরীক্ষার সময় খুব আসতো, যে এটা সবসময় সাবগ্রুপ হয় না, কিন্তু যদি এইচ কে আর কে সমান হয় তাহলে সাবগ্রুপ হয়। দেখবো 2023 সালে কোশ্চেনের পুরো হুবহু এসেছিল, এটা হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর সাইক্লিক গ্রুপ। আর এই যে চ্যাপ্টারটা দেখছো, এটা হচ্ছে সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, খুব লেন্দি একটা জায়গা, লেন্দি মানে কঠিন, অনেকটা কঠিন, যদি ভালোভাবে এটা প্রিপারেশন না থাকে পারবে না, সেই জন্য একটু দেখে নেবে। আমার নোটটা যদি তোমাদের কাছে না থাকে, তোমরা প্রয়োজনে মাপার বই থেকে পড়ো, মাপার বইয়ের লেখাটা লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, মাপার বই খুব পারফেক্টলি লেখা আছে। লাস্ট হচ্ছে ল্যাগ্রেঞ্জের থিওরাম, আর কোসেট সংক্রান্ত যে জায়গাগুলো আছে সেইগুলো একটু দেখে নেবে। কোসেট সংক্রান্ত জায়গা বলতে চাইছি যে লেফট কোসেট রাইট কোসেট, না সরি, যে কোনো দুটো লেফট কোসেট এএইচ আর বিএইচ এরা হয় আইডেন্টিক্যালি ইকুয়াল, না হলে এএইচ আর বিএইচ ডিসজয়েন্ট, এই ধরনের এই লেভেলের যে থিওরামগুলো ছিল সেই থিওরামগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু ল্যাগ্রেঞ্জের থিওরাম স্ট্রেট এন্ড প্রুফ দেওয়ার হাই চান্স আছে, স্টেট করলে স্টেটমেন্টটা পারফেক্টলি লিখতে হবে, তারপরে তুমি প্রমাণটা করবে। যদি স্টেট ভুল হয়, স্টেটমেন্ট যদি ঠিকঠাক না হয়, তাহলে কোনো নাম্বার দেবে না। গ্রুপ থিওরিতে কি হয়, থিওরি ছাড়াও অঙ্ক ছোটোখাটো অনেক আছে, সেই অঙ্কগুলো আমি খুব কনফিডেন্স দিয়ে বলছি এক্সারসাইজের বাইরে দেবে না। হ্যাঁ, 2-1টা কোশ্চেন একটু এক্সারসাইজের বাইরে দিচ্ছে। আর যে প্রবলেমগুলো পারবে না হয়তো, সেইগুলো হচ্ছে সিমেট্রিক গ্রুপ যদি এসএন অর্ডার দিয়ে দেয়, S3 পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে, কিন্তু এসএন অর্ডার যদি দিয়ে দেয় তখন তোমরা ঘেটে ফেলবে। তবে ইভেন পারমুটেশন অড পারমুটেশন হচ্ছে কি না সেই সব সংক্রান্তে যদি কোশ্চিন দেয়, সেটা তুমি পেরে যাবে, ওটা আগেই অ্যান্সার করবে। ইভেন আর অড হচ্ছে কিনা সেটা বের করা, তো ওই কোশ্চিনটা করবে। আর অর্ডার বের করতে দিলে অর্ডার বের করার কোশ্চিনগুলো করবে, দেখবে কমন পাবে, খালি লিখতে পারলেই হলো। এটা গেল আমার CC4 এর জায়গাটা। আমি চাপে আছি কোথায়, চাপে আছি CC3টা নিয়ে। CC3 নিয়ে যাকেই জিজ্ঞাসা করবো সে বলবে স্যার প্রিপারেশন ভালো হয়নি, কি করবো স্যার, কোন কোশ্চিন আসবে, কতজন যে মেসেজ করো যে স্যার কি কোশ্চিন আসবে কিছুই তো বুঝতে পারছি না। কোশ্চিনের লেভেল তো অনেকটা বুঝে গেছো, যে প্রিভিয়াস দিনের কোশ্চিনগুলো করালেই তো বুঝে গেছো। সো একটু ঘেটে দেওয়ার মতো কোশ্চিন থাকলেও থাকতে পারে। কিন্তু যে যে থিওরামগুলো তোমাদের প্রথম থেকে একটু মেনশন করছি, কারণ পুরো সাবজেক্টটা আমার কন্ট্রোলে আছে, যে যে থিওরামগুলো খুব আসার চান্স আছে সেটা আমি একটু লিখে দিচ্ছি সবার জন্য। সেটা কি না, প্রথমেই তোমাকে সুপ্রিমাম প্রপার্টির কথা বলবে, সুপ্রিমাম প্রপার্টি স্টেট করতে বললো, না হলে ইনফিমাম প্রপার্টি হলো। আর সুপ্রিমাম প্রপার্টি ইনফিমাম প্রপার্টি স্টেট করার পর, সুপ্রিমাম প্রপার্টি মানে হচ্ছে এভরি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর হ্যাজ এ সুপ্রিমাম, ওইটুকু নন এমটি হতে হবে, বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, তাহলে সুপ্রিমাম থাকবে। ইনফিমাম প্রপার্টি মানে হচ্ছে এভরি নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর হ্যাজ এ ইনফিমাম,
এইটা দিয়ে তারপরে বলবে হেন্স প্রুভ ইনফিমাম প্রপার্টি বা সুপ্রিমাম প্রপার্টি। আমার কথা কি বুঝতে পারছো রে বাবা? একটু তাড়াহুড়ো করছি, তোমরা বুঝতে পারছো? এই কোশ্চেনটা হাই চান্স আছে পরীক্ষার সময় আসা, হাই চান্স। তাহলে এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার যে জায়গা, সেট ইনার তার জায়গা। তুমি শিওর থেকো কিউ ইজ নট এ কমপ্লিট অর্ডার ফিল্ড, এটা একটা হাই চান্স আছে, এই কোশ্চেনটাও হাই চান্স আছে। 3 নম্বর একটা কোশ্চেন তোমাদেরকে বলি যে সুপ্রিমাম অফ ডিস্টেন্স বিটুইন এনি 2 পয়েন্ট এক্স আর ওয়াই, ধরো এস এর মধ্যে আছে, এদের সুপ্রিমামটা হবে সুপ্রিমাম এস মাইনাস ইনফিমাম এস। এই একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সময় আসার চান্স আছে। যদি বলো কোন অঙ্কটা, আমি যে ওয়ার্কআউটের মাপার বইয়ের ওই 5-এর অঙ্ক যেটা করে দেওয়া আছে সেই অঙ্কটার কথা বলছি, এটা একটা হাই চান্স আছে। আর তোমরা দেখবে আর কি কোশ্চেন পাবে, আর্কিমিডিয়ান প্রপার্টি শিওর শট। আর্কিমিডিয়ান প্রপার্টি স্টেট এন্ড প্রুফ বললে পুরোটা লিখবে, আগে স্টেটমেন্টটা ঠিকঠাক করে লিখবে। আর আর্কিমিডিয়ান প্রপার্টির হয়তো ডিডাকশন প্রুফ করতে দিল 1/n লেস এপসাইলন, বা হয়তো প্রুফ করতে দিল 1/2n লেস এপসাইলন, বা হয়তো তোমাকে প্রুফ করতে দিয়ে দিল n গেটার k, বা যে কোনো ইন্টিজার যদি থাকে তাহলে n গেটার x হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, তাহলে এই ডিডাকশনগুলো প্রুফ করতে দিতে পারে, বড় জোর প্রুফ করতে দিতে পারে এই টাইপের রেজাল্টগুলো। বলো স্যার এই ফার্স্ট চ্যাপ্টার থেকে স্যার একটা প্রশ্ন আছে স্যার, ওই একটা √2 ইজ এ প্রুফ দ্যাট √2 ইজ ইরেশনাল, ওটা স্যার একটু বলে দেন। √2 ইজ এ ইরেশনাল নাম্বার, ওটা কি করবে, ইফ পসিবল লেট √2 ইজ নট এ ইরেশনাল নাম্বার, বা √2 সমান সমান এরকম ধরলে দিয়ে √2টা এমন x ধরলে x² সমান সমান দিস 1, ওটা তো রেজাল্টটা করেই দেওয়া আছে রে বাবা। তাও স্যার কেমন একটা মতো বুঝতে পারছিলাম না, একটা বইয়ে দেখছিলাম কি কোথায় করা আছে, আচ্ছা লেখাটাই কিছু বোঝা যায়। ঠিক আছে, আর আরো আরো কয়েকটা কথা বলে আগে, আমি একটা জায়গা তোমাদের পড়াতে গিয়ে আমার হঠাৎ করে এখন মনে পড়লো, আমি সেই জায়গাটা কি করে ইগনোর করলাম আমি সেই ভাবছি। ইনুমারেবল ডিনুমারেবল যে জায়গাটা, ওটা কি আমি একটু রেকর্ডিংটা দিয়েছিলাম? ইনুমারেবল ডিনুমারেবলের যে জায়গাটা দিয়েছিলাম না, দেইনি? না স্যার জানি। ওটা যে আমি কেন ইগনোর করেছি আমি সেটাই বুঝতে পারছি না। ইনুমারেবল ডিনুমারেবল কোশ্চেনটা আমি একদম ইগনোর করেছি, আমি একদিন বললাম রেকর্ডিংটা দিয়ে দিতে, ওহো মাথায় এখন ক্লিক করলাম, আমি একটু দিয়ে দিচ্ছি, তোমরা যদি দেখে নিতে পারো তো খুবই ভালো। শোনো আমি কি কি আসছে সেইগুলো বলি। দিয়েছিলেন স্যার দেওয়া হয় ইনভাইরনমেন্ট সেট স্যার 17 নম্বর লেকচারে একটা, তারপরে গুলো দেওয়া হয়নি, একটাই, একটাই আছে। একটা নয়, ওর পরে যে থিওরি গুলো, তো সেটা আমি বলছি কোনটা। দাঁড়াও, এই গেল আর্কিমিডিয়ান প্রপার্টি। আর তুমি শিওর থেকো সেটা হচ্ছে ডেনসিটি প্রপার্টি। তুমি বলছো স্যার দুটোই আসবে, আমি বলছি হ্যাঁ দুটোই আসবে, আর্কিমিডিয়ামও আসবে ডেনসিটি প্রপার্টি আসবে। তুমি বলছো দুটোই কেন আসবে, এত কিছু, আমি বলছি নাম্বার না অনেক বেশি, তো এখানে আর দেওয়ার মতো আর কিছু নেই, নাম্বার যেহেতু খুব বেশি সেই জন্য এখানে দেওয়ার মতো কিছু নেই। আর এক্সারসাইজ 1টা একটু দেখে নেবে। এই গেল সেটিনা বলছি রিয়েল নাম্বার সিস্টেমের এই কটা কোশ্চেনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবে। এক্সারসাইজ 1-এর মধ্যে লাস্টের দিকে যে কোশ্চেনগুলো আছে, যে সুপ্রিমাম অফ এম ইউনিয়ন এন কত হবে, মানে এস ইউনিয়ন টি কত হবে, ম্যাক্সিমাম দিয়ে যেটা রেজাল্ট ছিল, ওই প্যাটার্নের কিছু প্রবলেম আছে যেগুলো তোমাদেরকে একটু করে নিতে হবে। এবার পরের যে এক্সারসাইজ আছে যেটাকে বলা হচ্ছে সেটিনার থেকে ছোট ছোট কোশ্চেন আসার হাই চান্স আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এ নট ইজ লার্জেস্ট ওপেন সেট contained in A, এটা ফার্স্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে এ ইউনিয়ন বি তার ইন্টিরিয়র সেটা সবসময় সমান হয় না, এ নট বি নট এদের ইন্টিরিয়রের সঙ্গে সমান হয় না, এরা বড় হয়। কিন্তু 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 আবার যদি আমি বলি যে এ ইন্টারসেকশন বি তার ইন্টিরিয়র যদি নাও, তাহলে সেই ইন্টিরিয়রটা আবার এদের ইন্টারসেকশনের সঙ্গে সমান হয়। তো এই ছোট ছোট রেজাল্টগুলো আসার হাই চান্স আছে, এগুলো পরীক্ষার সময় আসতে পারে।
এবার লাস্টের দিকে আমি এখান থেকে না একদম হুবহু কমন কোশ্চিন দেওয়া যায় না, কারণ অনেকগুলো গল্প আছে। লিমিট পয়েন্ট সংক্রান্ত লিমিট পয়েন্ট বের করা, আর লিমিট পয়েন্টে ফাইন্ড ডিরাইভ সেট, সেটটাকে চেঞ্জ করে দিয়ে তার ডিরাইভ সেট কত হবে, এটা একটা দারুণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। একটা থিওরাম ছিল, সেই থিওরামটা আমরা প্রমাণ করেছিলাম কিনা, বলজানো ওয়েস্টার্স থিওরাম করেছিলাম। হ্যাঁ স্যার। এটাকে বলা হয় এক্সিস্টেন্স থিওরাম অফ লিমিট পয়েন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট। বলজানো ওয়েস্টার্স থিওরামটা পরীক্ষার সময় প্রুফ আসতে পারে। আর তারপরে একটা কোশ্চিন থাকবে, সেটা হচ্ছে ভেরিফাই বলজানো ওয়েস্টার্স থিওরাম। ভেরিফাই বলজানো ওয়েস্টার্স থিওরাম দিয়ে একটা কোশ্চিন থাকবে। সেই কোশ্চিনটা হচ্ছে যে এস বাট এ, সেটা দেখা গেল n/n+1 such that n belongs to natural number, বা আরো একটা অন্য কিছু দিল হয়তো, এরকম প্যাটার্নের। এই প্যাটার্নের তুই বলছো স্যার এটা কি বলতে চাইছে, এটা বলতে চাইছে যে n/n+1 এই সেটটা বলজানো ওয়েস্টার্স থিওরামের কন্ডিশন কি কি, এক হচ্ছে নন এমটি আর ইনফাইনাইট। নন এমটি বলার দরকার নেই, ইনফাইনাইট আর বাউন্ডেড। যদি এই সেটটা ইনফাইনাইট আর বাউন্ডেড হয়, লিমিট পয়েন্ট থাকবেই, তাই ইনফাইনাইট বাউন্ডেড হ্যাজ এ লিমিট পয়েন্ট। তো বলজানো ওয়েস্টার্স থিওরাম ভেরিফাই করার একটা অঙ্ক 100% গ্যারেন্টি দেবে। আর যদি বলজানো ওয়েস্টার্স থিওরামের প্রুফটা দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো। তাহলে এটা একটা হাই চান্স আছে, এটা ইগনোর করো না, কেউ ইগনোর করবে না এটাকে কোনো মতেই। বলজানো ওয়েস্টার্স থিওরাম ছাড়াও মানে যে কোনো সেট দিয়ে তার ডিরাইভ সেট বের করার যে গল্প স্বল্পগুলো সেইগুলো দেবে। আরেকটা যে কোশ্চেন, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা বলছে ফাই আর আর অনলি ক্লোজড as well as open set। আর কেউ নেই, ফাই আর আর ছাড়া আর কেউ ক্লোজড as well as open set, মানে কি there is no non-empty proper subset of R which is closed as well as open set। ওটা বলা মানে ফাই আর আর অনলি ক্লোপেন সেট। এই একটা থিওরাম যেটা পরীক্ষার সময় আসার একটা হাই চান্স আছে। আর ক্লোজার দিয়ে ডেন্স সেট দিয়ে একটা রেজাল্ট আছে, যে ডেন্স সেট দিয়ে একটা রেজাল্ট আছে। ডেন্স সেট যদি হয় তাহলে প্রত্যেকটা ওপেন সেট ডি কে ইন্টারসেক্ট করবে। ওই রেজাল্টটা লাস্টের দিকে দেখবে পড়ানো হয়েছিল এক্সারসাইজের কিছু জায়গা। আরেকটা কোশ্চেন আসার একটা হাই চান্স আছে, সেটা হচ্ছে ইউনিয়ন অফ ওপেন সেট আর ইন্টারসেকশন অফ, বা ইউনিয়ন আর ইন্টারসেকশন অফ ওপেন, আর তার সঙ্গে সঙ্গে অবশ্য ক্লোজ সেট। মানে আমি এগুলো আর কোশ্চেনগুলো বলতে চাইছি না, এটা কোন কোশ্চেন, এটা কি করতে পারে, কোশ্চেনে ঘোরাতে পারে কি করে, যে বলতে পারে যে প্রুভ দ্যাট union of finite number of open set is a open set, but union of infinite number of open set, union of arbitrary collection of open set is a open set, but intersection of infinite number of open set may not be open set। এটা একটা না হলে দিতে পারে যে intersection of arbitrary collection of closed set is a closed set, but ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট মে নট বি ক্লোজ সেট। এই প্যাটার্নের একটা কোশ্চেন দেওয়ার একটা হাই চান্স আছে। কি বলছো বলো কি বলো স্যার? ওই যে ওই ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট, ওটা ওখানে স্যার আপনি একটা কথা বলেছিলেন ইনডেক্স সেট, ওটা স্যার একটু আরেকবার এক্সপ্লেইন করবেন? ইনডেক্স সেট মানে সূচক, ওটা পাওয়ার সেটের যে গল্পগুলো সেইগুলোর কথা বলা হচ্ছে। যে আমি একটা কালেকশন অফ আরবিটারি ধরো ওপেন সেট নিচ্ছি, তো সেটাকে ধরো আমি স্ক্রিপ্ট এফ বললাম, তো তার মধ্যে কি থাকবে না এ আলফাগুলো থাকবে। তো এ আলফাগুলো কারা, ওরা ধরো ক্যাপিটাল ল্যামডার মধ্যে আছে। তুমি বলছো এই ক্যাপিটাল ল্যামডাটা কি, ক্যাপিটাল ল্যামডা হচ্ছে ইনডেক্স সেট। ইনডেক্স মানে সূচক, তার মানে এই ক্যাপিটাল ল্যামডার উপর নির্ভর করে, ক্যাপিটাল ল্যামডা যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে এর মধ্যে কারা আছে, কাউন্টেবল সংখ্যক এলিমেন্ট আছে। কে A1 A2 A3 A4। এই ক্যাপিটাল ল্যামডাটা যদি আমার 1 2 3 করে n পর্যন্ত এলিমেন্ট হয়, তাহলে কারা আছে না ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। এটা মানে তখন বলবো ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, এটা মানে বলবো। সেই জন্য এই ইনডেক্স সেটের উপর নির্ভর করেই এটা আরবিটারি হবে। তাহলে এগুলো কালেকশন অফ অল পসিবল ওপেন সেট, আমি দেখাবো এদের ইউনিয়নটা ওপেন সেট হবে। তো এই প্যাটার্নের একটা কোশ্চেন আসার একটা হাই চান্স আছে। আমি কিছু মিসও করতে পারি, কিন্তু যেগুলো বলছি মোটামুটি ওই প্যাটার্নের অঙ্ক আসবে। সেটিনার থেকে সত্যি কথা বলতে কমন কোশ্চেন দেওয়া যায় না। সেটিনার থেকে কমন কোশ্চেন দিতে গেলে চাপ হয়ে যাবে, কারণ চ্যাপ্টারটা একটু অন্য লেভেলের।
ঠিক আছে? তো যতগুলো পড়ানো হয়েছে, যা পড়ানো হয়েছে ওর বাইরে আসার চান্স নেই, ঘোরানো কোশ্চেন আসার চান্স নেই। পরের যে জায়গাটা বলার দরকার ছিল সেটা হচ্ছে আমি কয়েকটা জায়গায় একটু মিস করেছি, প্লাস এক্সারসাইজটা করতে হবে, এক্সারসাইজ 2 খুব সম্ভবত। তারপরে 10-এর দাগে যে জায়গাগুলো বলছিলাম সেটা হচ্ছে কাউন্টেবল সেটের যে জায়গাগুলো, সেখানে আমি 2-3টে থিওরাম মিস করেছি, সেটা আমার তোমার বলে দেওয়া উচিত ছিল। একটা হচ্ছে কিউ ইজ ইনুমারেবল, পরীক্ষার সময় আসে, ভেরি 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 ইম্পর্টেন্ট, বা এটাকে তুমি কাউন্টেবল বলতে পারো। কিন্তু 0, 1 বা এটাকে আর যদি লেখো সেটা আবার আনকাউন্টেবল। তাহলে কিউটা ইনুমারেবল কিন্তু বাকিগুলো সব আনকাউন্টেবল। আর একটা কি ন্যাচারাল নাম্বার তো ইনুমারেবল আমি জানি, তো ন্যাচারাল নাম্বার ক্রস ন্যাচারাল নাম্বার সেটাও ইনুমারেবল। এই লেভেলের কোশ্চেনগুলো ছিল, সেটা আমার বলতে ভুলে গেছি, সেটা বাই মিস্টেক কেন যেন আমার ইনুমারেবল সেটের আমি জায়গাগুলো সব বলেছিলাম, কিন্তু পরের আরেকটা ক্লাস দরকার ছিল, সেই ক্লাসটা আর করা হয়নি। ঠিক বলছি তো? কিন্তু ওটা রেকর্ডিং দেয়নি আমি, না তো তোমরা কেউ জিজ্ঞাসাও করলে না, বললে না, কিছুই করলে না। এখন একটু আফসোস হচ্ছে যে এটা তো চলে আসবে, এই ধরনের কোশ্চেন একটা চলে আসবে, ইনুমারেবল সংক্রান্ত কোশ্চেন হচ্ছে দিস ওয়ান। নেক্সট চলে আসো সিকোয়েন্সের প্রথম ইম্পর্টেন্ট থিওরাম হচ্ছে কনভার্জেন্ট হলেই বাউন্ডেড, কিন্তু কনভার্স ইজ নট ট্রু, এটা প্রথম ইম্পর্টেন্ট থিওরাম। তাহলে কনভার্জেন্ট হলে বাউন্ডেড, এটা প্রুভ করে দেবে। 2 নম্বর ইম্পর্টেন্ট থিওরাম হচ্ছে লিমিটগুলো, আর 2 নম্বর ইম্পর্টেন্ট থিওরাম হচ্ছে স্যান্ডউইচ থিওরাম আর তার অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে ইউএন গুলো যদি গেটার 0 হয় তাহলে ইউএন তার লিমিটটা গেটার 0 হবে। আর সিকোয়েন্সে বুঝতেই পারছো এরকম ঘোরানো কোশ্চেন প্রচুর থাকে। 4 নম্বর ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে, 4 নম্বর ইম্পর্টেন্ট স্যান্ডউইচ থিওরামের পরে যেটা পেলাম, এটা রেজাল্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যান্টর ইন্টারসেকশন থিওরাম। খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর রেজাল্ট হচ্ছে বলজানো ওয়েস্টার থিওরাম ফর সিকোয়েন্সের জন্য বলজানো ওয়েস্টার থিওরাম। 6 নম্বর রেজাল্ট যেটা, সেটাও ইম্পর্টেন্ট, সেটা কি না মনোটোন ইনক্রিজিং আর তার সঙ্গে বাউন্ডেড অ্যাবাভ হলে কনভার্জেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। মনোটোন ডিক্রিজিং আর বাউন্ডেড বিলো হলে কনভার্জেন্ট। এই দুটো থিওরাম আসার চান্স আছে, খুব ইম্পর্টেন্ট। আর এইগুলো যদি আসে তাহলে তারপরে তোমার আসবে যে xn সমান সমান 1 + 1/n তার টু দি পাওয়ার n, ওটা ইতে যায়, এটা ইউজ করে। আর যেটা আসবে সেটা হচ্ছে xn সমান সমান √7 + xn - 1, এরকম যে রেজাল্ট। আর x1 এর মান হচ্ছে √7, এটা কি হবে কনভার্জেন্ট চেক করো কি করে, মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড কনভার্জেস টু এ পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশন। এই টাইপের কোশ্চিন আসার হাই চান্স আছে, এরকম টাইপের কোশ্চিন একটা আসবে, গ্যারেন্টি দিচ্ছি। তাহলে এটা একটা ভালো প্রবলেম। তারপরে এক্সারসাইজটাকে একটু গুরুত্ব সহকারে দেখবে, এটা প্রথম এক্সারসাইজ। সাবসিকোয়েন্সের গল্পতে কি আছে 9, 10 সাবসিকোয়েন্সের ডেফিনেশন গুলো দরকার দিয়ে বলছি xn এর জন্য x2n আর x2n - 1 এরা যদি কনভার্জেন্ট হয় তাহলে মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়। এই সাবসিকোয়েন্সের এই রেজাল্টটা ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে একটু আলাদা করে খেয়াল রাখতে হবে। সাবসিকোয়েন্সের এই রেজাল্টটা ইম্পর্টেন্ট। আর যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট একটা থিওরাম আছে, সেই থিওরামটা বলছে এভরি সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স। এই থিওরামটার প্রুফটা একটু দেখে যাবে, এটা 3 বার না 2 বার এসছে। এভরি সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স। আর 12 নম্বর যে কোশ্চেনটা আছে, যেগুলো ইগনোর করা যাবে না, কি কোশ্চেন, কোচি সিকোয়েন্স।
ইগনোর করা যাবে এটা। কোচি সিকোয়েন্স ভেরি 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 ইম্পর্টেন্ট। কোচি সিকোয়েন্স, কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, আর কোচি সিকোয়েন্সের ফুল থিওরাম না দিয়ে হয়তো বলতে পারে প্রুভ দ্যাট কোচি সিকোয়েন্স ইন রিয়েল নাম্বার ইজ কনভার্জেন্ট, বা বলতে পারে প্রুভ দ্যাট কোচি সিকোয়েন্স ইন রিয়েল নাম্বার ইজ বাউন্ডেড, বা বলতে পারে কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ অলওয়েজ কোচি, বা একটা প্রবলেম দিতে পারে, বা স্টেট এন্ড প্রুফ কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট দিতে পারে। দিলে একদম সলিড 5 নম্বর 6 নম্বর দিয়ে দেবে। সো এই একটা কোশ্চেন আসার হাই চান্স আছে, যেটা দরকার। আর আপার লিমিট লোয়ার লিমিট সংক্রান্ত যে থিওরামগুলো ছিল সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা। আপার লিমিট লোয়ার লিমিট সংক্রান্ত যে থিওরামগুলো ছিল, একটা থিওরাম আছে আপার লিমিট ইউএন, আপার লিমিট ইউএন প্লাস আপার লিমিট ভিএন, এদের মানটা লেস ইকুয়াস টু, লাস্টের দিকে দেখবে বেশ কিছু রেকর্ডিং ক্লাস দেওয়া হয়েছিল, সেইগুলোতে করা হয়েছিল যে আপার লিমিট ইউএন প্লাস ভিএন, তার মানে আলাদা আলাদা করে আপার লিমিট যদি নাও, আলাদা আলাদা করে আপার লিমিট নাও, তাহলে এটা বড় হবে। উল্টোটা বললাম, সরি, বড় হবে। হ্যাঁ, এটা লোয়ার লিমিট সংক্রান্ত, এটা একটা হাই চান্স অন্যরকম একটা থিওরাম। আপার লিমিট লোয়ার লিমিট হবে ইফ এন্ড অনলি ইউএন ইজ কনভার্জেন্ট, খুব ইম্পর্টেন্ট, সাবসিকুয়েন্সিয়াল লিমিটের কনসেপ্ট দিয়ে আমি বলেছিলাম। তো এই প্যাটার্নের একটা কোশ্চিন আসার চান্স আছে, এই প্যাটার্নের একটা কোশ্চিন আসার চান্স আছে। সবই মোটামুটি বুঝতে পারছো, সব কভার করলাম হয়তো, কিন্তু যে যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা কভার করেছি। আরেকটা রেজাল্ট আছে, সেটা কোচি থিওরাম, থিওরাম অন লিমিট, কোচি থিওরাম অন লিমিট। সেখানে আমরা পাবো যে ইউএন এর মান যদি এল হয়, তাহলে আমি দেখাতে পারবো এর এরিথমেটিক মিনটাও এল হবে, এরিথমেটিক মিনটাও হচ্ছে এল হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট থিওরাম, কোচি থিওরাম অন লিমিট। যদি সব না পড়ো অন্তত থিওরামগুলো একটু পড়ে টড়ে যেও, কারণ এগুলো পরীক্ষার সময় আসে। আরেকটা রেজাল্ট আছে, সেটা তোমাদের রেজাল্টটা শুধু খুব দরকার। বলছে রেশিও করার পর যদি কোনো একটা টার্মের এল হয়, তাহলে ওর রুটটাও এল হবে। রেশিও করার পর তার nth রুটটাও এল হবে, বাট কনভার্স ইজ নট ট্রু। আর এটা ইউজ করে কিছু কিছু লিমিট আছে, সেই লিমিটগুলো ইম্পর্টেন্ট। যে কিছু কিছু লিমিট আছে, হয়তো ফ্যাক্টরিয়াল এন তার টু দি পাওয়ার 1/n বাই এন, তার মানটা 1/e হবে। এই প্যাটার্নের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। রেশিও টেস্ট করে যেটা হবে, রুট টেস্ট করেও তাই আসবে। এরকম টাইপের প্রবলেমগুলো করতে হবে, ইগনোর করা যাবে না, এইগুলো করতে হবে। এটা সিকোয়েন্সের প্রায় ম্যাক্সিমাম জায়গাটা কভার করেছি। আর অঙ্ক হচ্ছে এক্সারসাইজ, তুমি এক্সারসাইজের অঙ্কগুলো আর এই মেইন থিওরামগুলো আসবে, এটুকু আমরা আশা করতে পারি। একদম লাস্ট মুহূর্তে একটা সাজেশন দরকার ছিল, সেই সাজেশনের জন্য আমি অ্যাট এ গ্লান্স এরকম করে একটা সাজেশন বললাম। পুরো জায়গাটা নখর দর্পণে আছে, কিচ্ছু আমাকে দেখতে হবে না। আমি যেহেতু তোমার পড়ানোর সময় না থেকে পড়িয়েছি, তো আমার পর জানা আছে যে কোনটাতে কোথায় কি আছে, পর পর পড়লাম। কিছু জিনিস হয়তো মিসিং হতে পারে, সেগুলো হচ্ছে বইয়ের ওয়ার্কআউটের উদাহরণগুলো। যেমন একটা উদাহরণ আমার হঠাৎ করে এখন মনে পড়ছে, ধরো সেটা হচ্ছে যদি তুমি দেখো যে ইউএন প্লাস 1 মাইনাস ইউএন, এই মানটা দেখা গেল সি বা সি না লিখে 1/2 লিখছি, ইন্টু ইউএন মাইনাস ইউএন মাইনাস 1, এরকম যদি তুমি রেশিও আনতে পারো, তাহলে প্রমাণ করো, প্রুভ দ্যাট এই ইউএনটা কোচি সিকোয়েন্স। তো এই লেভেলের কোশ্চিন যখন তখন আসতে পারে, এরকম টাইপের কোশ্চিন যখন তখন আসতে পারে। এক্সারসাইজটা দেখবে একটা সলভ করে দেওয়া ছিল একটা লেকচারে, দুটো লেকচারে এক্সারসাইজ পুরো সলভ করা আছে, ওই লেকচারগুলো তোমাদেরকে দেখতে হবে। এটা গেল সিকোয়েন্স সাবসিকোয়েন্স সংক্রান্ত যাবতীয় কিছু। সিকোয়েন্স সাবসিকোয়েন্স থেকে হুবহু কোশ্চিন কমন পাবে আমি আশা করছি, হুবহু কোশ্চিন কমন পাবে। কতটা তোমরা লিখতে পারছো তার উপর অনেক কিছু নির্ভর করছে, তুমি কতটা লিখতে পারছো তার উপর অনেক কিছু নির্ভর করছে। ঠিক আছে, লাস্ট হচ্ছে সিরিজ। সিরিজ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সহজ একটা চ্যাপ্টার, 10 নম্বর থাকে, 10 মার্কস। আর 10 মার্কস যেটা আছে তার মধ্যে তুমি থিওরামের স্টেটমেন্টগুলো শুধু তোমাকে মনে রাখতে হবে, আর অঙ্ক আসবে। স্টেটমেন্ট মনে রাখতে হবে, অঙ্ক আসবে, রেশিও টেস্ট, গাউস টেস্ট। আর গাউস টেস্টের হয়তো স্টেটমেন্ট দিয়ে দেবে যে গাউস টেস্ট তুমি স্টেট করো, করার পর তারপরে একটা প্রবলেম দিয়ে দিল, গাউস টেস্টের স্টেট করো তারপর প্রবলেম, মানে টাইম নেই, তাড়াহুড়ো করে লিখছি। 2 নম্বর হচ্ছে গাউস টেস্ট স্টেট করে একটা প্রবলেম। আর যেটা আসতে পারে সেটা হচ্ছে লিবনিজ টেস্ট, লিবনিজ টেস্টের স্টেট এন্ড প্রুফ। এটা খুব ইম্পর্টেন্ট,
কন্ডিশনালি কনভার্জেন্ট সংক্রান্ত যেটা, আর এক্সারসাইজটা খালি একটু সলভ করতে হবে। এক্সারসাইজের বাইরে কোনো অঙ্ক আসবে না, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের প্রবলেম আসে। খুব ভালো একটা চ্যাপ্টার। 10 নম্বর মানে তুমি লিবনিজ টেস্ট টাইপের একটা থিওরাম পেয়ে যাবে বা ওই প্যাটার্নের আর দুটো অঙ্ক পেয়ে যাবে, দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই গেল যাবতীয় কিছু। কিছু মিসিং হলেও হতে পারে, কিন্তু মিসিং মানে কি আমার পড়ানোর বাইরে আসবে না, এইটুকু আমি তোমাদের বলতে পারি যে আমার পড়ানোর বাইরে কোনো কিছু আসবে না, পড়ানোর বাইরে কিছু আসবে না। তোমাদের ভালো পরীক্ষা হোক সেটা মনে প্রাণে চাইছি, কিন্তু সমস্যাটা কি জানো তো, ভালো পরীক্ষা ডেডিকেশন যাদের আছে তাদেরই হবে। তো ভালো পরীক্ষা যে আমি চাইলাম তুমি চাইলে তাতেই যে হয়ে যাবে তা নয়। যারা খুব ডেডিকেশন দিয়ে পড়াশোনা করেছো তাদের ভালো পরীক্ষা হবে। আমি চাইছি সবার ভালো পরীক্ষা হোক, অন্তত পরিচিত কোশ্চেনগুলো পরীক্ষার সময় যেন ঘেটে না যায়। অ্যানালাইসিস তো লিখতে লিখতে হয়তো এপসাইলন আর ডেল্টা কোথায় কি করতে হবে, গেটার করতে হবে, লেস করতে হবে, ওখানেই গুলিয়ে ফেলছো, সেই সম্ভাবনাটা হওয়ার চান্স আছে। অ্যানালাইসিসের একদম বেসিক জায়গা আমরা পড়লাম, পরের সেমে আবার অ্যানালিসিস আবার আরও বেশি আছে, ফাংশন, কন্টিনিউটি, লিমিট, ডিফারেন্সিবিলিটি, মানে অনেক বেশি কিছু আছে। তো এটা গেল অ্যানালাইসিসের জায়গা। 75 মার্কস, তার মধ্যে তুমি সিকোয়েন্স থেকে 35, 10 নম্বর ওইদিকে, আর ওখানে প্রায় 30, মানে ভাবা যায় সেটি না, আর ওগুলো 30 আর 35 আর 10, তাহলে 75 মার্কস মানে অতিরিক্ত কোশ্চিনের ছড়াছড়ি যেগুলো পড়ানো হয়েছে সেগুলোই আসবে। যদি আমার নোটটা তোমার পছন্দ না হয়, তুমি মাপার বই দেখে পড়ো, মাপার বই দেখে দেখে পড়ো, মাপার বইগুলোকে আন্ডারলাইন করে করে পড়ো। আর তো 2-3টে ডে আছে, এটা দারুণ করে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট হোক সেটাই আশা করছি। এলপিপি তেমন কিছু বলার নেই, এলপিপির প্রত্যেকটা মেথডের জন্য একটা করে মেথড আসবে। তো এলপিপি কি করবে, আগের দিন অন্তত একটা করে অঙ্ক প্র্যাকটিস করে যাবে। এলপিপিতে প্রিভিয়াস দিন, পরীক্ষার আগের দিন অত পড়তে হয় না, অল্প পড়লেই হয়ে যায়। ঠিক আছে, এইটুকু বলার ছিল, আর তেমন কিছু নেই। অনেক দিন ধরে অনেকে বলে যে স্যার একটু সাজেশন টাইপের একটু বলুন, তাহলে সুবিধা হবে। তা আমার জাস্ট এইটুকু তোমাদের জন্য একটা সাজেশন। আর নেক্সট হচ্ছে, এখন যদি তুমি আগে থেকে না কিছু পড়ে থাকো তাহলে দারুণ কিছু করে দেবে তা নয়, তবে লাস্ট মুহূর্তের পড়াটা কিন্তু খুব কাজে দেয়। তো লাস্ট মুহূর্তের পড়াটা দিন রাত খেটে পড়াশুনো করো। যাদের ঈদ আছে তারা ঈদ টিদগুলো ভুলে যাও, এবছর তোমাদের জন্য ঈদ নেই, দিয়ে পড়াশোনা করো। ঈদের দিনও তোমাকে পড়াশোনা করতে হবে, কিছু করার নেই, ঈদের দিনও প্রচুর পড়াশোনা করতে হবে। ওকে, চলো, ভালো পরীক্ষা হোক সেটাই আশা করছি।